বড় বাহিনী আর সর্বোচ্চ শক্তিও ফেল মারে কিছু কৌশলের কাছে। যুক্তরাষ্ট্রের সব ধরনের সক্ষমতা থাকলেও ইরানের বিশেষ কৌশলের কাছে ধরাশায়ী হওয়ার সম্ভাবনায় নানা রকমের হাকডাক হুমকি ধামকি দিলেও আক্রমণ করতে ভয় পায় ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ট্রাম্পের বাহিনী বিশাল বড় হলেও খামেনির রয়েছে 4টি বিশেষ বাহিনী, যাদের গোটা বিশ্বই হয় সমীহ করে, না হয় ভয় পায়। কারা তারা? ভয় শব্দটা আমেরিকার পাশে বেমানান মনে হলেও বিশ্ব রাজনীতির মাঠে এখন বেশ বেকায়দায় রয়েছেন ট্রাম্প। প্রসঙ্গ যখন ইরান, তখন বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত দেশটার বুকেও কাঁপন ধরে যায়। প্রশ্নটা খুব সাধারণ, এত আধিপত্য, এত প্রযুক্তি, এত শক্তি থাকার পরেও ইরানকে কিসের এত ভয় আমেরিকার? সে প্রশ্নের উত্তর জানানোর আগে চোখ বোলানো যাক যুক্তরাষ্ট্রের শক্তিমত্তার দিকে। আমেরিকার আছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, যার এক একটা ছোট দেশের সমান যুদ্ধ ক্ষমতা রাখে। পারমাণবিক অস্ত্র আছে 5200, যার মধ্যে অন্তত 1700 অ্যাক্টিভ ও প্রস্তুত অবস্থায় আছে। যুদ্ধ বিমানের সংখ্যা 13,000-এর বেশি। এর মধ্যে রয়েছে F-35, F-22, B-2 বম্বার্সের মতো স্টেলথ প্রযুক্তি সম্পন্ন বিমান। যুক্তরাষ্ট্রের 80-টির বেশি পারমাণবিক সাবমেরিন, 750-টিরও বেশি ঘাঁটি ছড়িয়ে আছে সারা বিশ্ব জুড়ে। এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক ব্যবস্থা। অন্যদিকে ইরান জাননি একটি মাত্র এয়ারক্রাফট ক্যারিয়ারও, যার যুদ্ধবিমান সংখ্যা 500-এর মতো, যার বেশিরভাগই 1980-র দশকের পুরনো মডেল। তাদের সাবমেরিন কম, আধুনিক যুদ্ধজাহাজও সীমিত, পারমাণবিক অস্ত্র নেই, যদিও ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কাগজ কলমে এই তুলনা এক পেশে দেখালেও বাস্তবতা কিন্তু অনেক বেশি কৌতূহল জাগানো। ইরান সরাসরি যুদ্ধের জায়গায় প্রতিযোগিতা করে না, বরং তারা যুদ্ধে নামে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ অসম যুদ্ধ কৌশলে। তারা জানে যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগত ও অর্থনৈতিক শক্তির সঙ্গে লড়াই করা যাবে না। তাই ইরান নিজের যুদ্ধ ছড়িয়ে দিয়েছে অঞ্চল জুড়ে প্রক্সি যুদ্ধের মাধ্যমে। হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া, এরা কেউই অফিসিয়াল ইরানের সেনাবাহিনী নয়, কিন্তু যুদ্ধের সময় এই 4 বাহিনীর সবাই ইরানের হয়ে মরণপণ লড়ে যায়। যুক্তরাষ্ট্র একটার মাথা কেটে দিলে আরেকটা মাথা গজায়। এই ছায়াযুদ্ধ ইরানকে জিতিয়ে দেয়, যেখানে অস্ত্র নয়, কৌশলে মুখ্য। এরপর আসে হরমুজ প্রণালী। বিশ্বের তেলের 20% যেখান দিয়ে যায়, ইরান চাইলে মাত্র কয়েক ঘন্টার জন্য এই পথ আটকে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। সৌদি আরব, জাপান, ভারত সবাই এই রুটে নির্ভরশীল। যুক্তরাষ্ট্র জানে হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব বিশ্ববাজারে দাম বাড়িয়ে দিতে পারে, যার প্রভাব পড়বে সরাসরি আমেরিকানদের দৈনন্দিন জীবনে। তবে ভয় এখানেই শেষ নয়। ইরান এখন আর শুধু ছায়াযুদ্ধে থেমে নেই, তারা এখন শক্তিশালী সাইবার বাহিনী গড়ে তুলেছে। 2010 সালের স্টাক্সনেট ভাইরাস দিয়েছিল আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে, কিন্তু সেই যুগ বদলেছে। এখন ইরানও সাইবার আক্রমণ চালাতে সক্ষম। তারা যেখানে দেশের বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ, এমনকি ব্যাংকিং সেক্টরেও হানা দেওয়ার মতো ক্ষমতা তৈরি করেছে। এই যুদ্ধ হয় নীরবে, কোনো রণক্ষেত্র ছাড়াই, কিন্তু গভীর ক্ষতির সম্ভাবনা নিয়ে। সবচেয়ে বড় ভয়টি হলো ইরান হয়তো এখনো পারমাণবিক শক্তিধর দেশ নয়, কিন্তু তারা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এই অনিশ্চয়তা, এই মানসিক চাপ যুক্তরাষ্ট্রকে আগেভাগেই প্রতিরোধমূলক কৌশল নিতে বাধ্য করেছে। আরেকটি কারণ, যুক্তরাষ্ট্রের নিজস্ব সমাজ। 20 বছরের যুদ্ধ আমেরিকান জনগণকে ক্লান্ত করেছে। ইরাক, আফগানিস্তান কোটি কোটি ডলার খরচ করেও যে যুদ্ধ সাধারণ মানুষকে কিছুই দেয়নি, তাই তারা নতুন আরেকটি যুদ্ধ চায় না। আর সেই জনমতের চাপ প্রেসিডেন্ট ও কংগ্রেসের উপর সরাসরি পড়ে। এমনকি রাজনৈতিক আত্মহত্যার শঙ্কাও তৈরি হয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র জানে তারা অস্ত্র দিয়ে ইরানকে থামাতে পারলেও পুরোপুরি থামাতে পারবে না। কারণ ইরান যুদ্ধ করে শুধু মিসাইল দিয়ে নয়, যুদ্ধ করে অর্থনীতি দিয়ে, প্রক্সি বাহিনী দিয়ে, ভূরাজনৈতিক দুর্বলতা চেপে ধরে। আর এই ভয়টাই সবচেয়ে গভীর। ধারণা করা হয় এসব কারণে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক শক্তিও ইরানকে নিয়ে দ্বিধায় পড়ে থাকে।
এবার অনেকটা সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে রাখলো সৌদি আরব। ইরানে আক্রমণ হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। আর সৌদির এই হুমকি বেশ খানিকটা কাবু করেছে ট্রাম্প প্রশাসনকে, কেননা ইরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণে সৌদি আরবকেই প্রয়োজন পড়বে যুক্তরাষ্ট্রের। ওমানে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের পর কোনো সমাধান না আসায় মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র চলমান ইস্যু নিয়ে সমাধান চায়, তবে তার আগে ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রতিনিধি। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে। খামেনির প্রতিনিধি বলেছেন, আগে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তারপর সব বিষয়ে আলোচনা। আর দুই দেশের এমন পাল্টাপাল্টি দাবি আর হুমকিতে অনেকে মনে করছেন এবার দুই দেশের দ্বন্দ্ব আরও চরমে পৌঁছাবে, যে কারণে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সতর্কবার্তা দিতে শুরু করেছে। এদিকে সৌদি আরব সরাসরি ঘোষণা দিয়েছে ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। সৌদির এই ঘোষণায় বেশ খানিকটা বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটির অন্যান্য দেশে যদি এমন ঘোষণা দেয় তাহলে যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে হবে। যদিও মধ্যপ্রাচ্যের অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, এই অঞ্চলের কোন কোন দেশে কত মার্কিন সামরিক ঘাঁটি আছে, তাদের সক্ষমতাই বা কেমন, চলুন জেনে নেই। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে। এই অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। এটির নাম আল উদেইদ বিমান ঘাঁটি। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছেন। অঞ্চলটির আরও যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হলো বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এইসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় 30,000 মার্কিন সেনা থাকেন, কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয়। 2001 সালে আফগানিস্তানে হামলা শুরুর পর 2011 সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 1 লাখের বেশি। আর 2003 সালে ইরাক হামলার পর 2007 সালের মধ্যে এসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল 1,60,000-এর বেশি। এইসব দেশগুলোর বাইরে সিরিয়ার ছোট ছোট দুই একটি ঘাঁটিতে প্রায় 2000 মার্কিন সেনা রয়েছে, যাদের অধিকাংশ উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন। ইরাকে রয়েছে প্রায় 2,500 মার্কিন সেনা, যাদের একটি বড় অংশ থাকেন রাজধানী বাগদাদের 3য় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেজে। যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন সম্প্রতি বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রাম্প গত কয়েক সপ্তাহে সামরিক শক্তি বৃদ্ধির নিদর্শন দিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মার্চে ভারত মহাসাগরের দ্বীপ ডিয়াগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিতে অতিরিক্ত 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করেছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দিলে এখান থেকে ইরানে দ্রুত হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমরা যে ডিয়াগো গার্সিয়ায় বোমারু বিমান মোতায়েন করেছি সেটাকে কিভাবে ব্যাখ্যা করা হবে সেটা ইরানের উপর নির্ভর করছে। পেন্টাগন জানিয়েছে, তারা ডিয়াগো গার্সিয়ায় নিজেদের সামরিক ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন আর প্যাট্রিয়ট সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। প্রয়োজনীয় অন্যান্য উড়োজাহাজও সেখানে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিপুল ক্ষমতা সম্পন্ন দুটি উড়োজাহাজবাহী যুদ্ধবিমান রয়েছে। প্রতিটিতে রয়েছে কয়েক হাজার সেনা ও বিপুল সংখ্যক যুদ্ধবিমান। সুনির্দিষ্ট কোনো কারণ নয়, বরং বিভিন্ন একাধিক কারণে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। ইরাকের মতো কিছু দেশে ইসলামিক স্টেট বা IS এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্রের সেনারা। কিন্তু গত কয়েক বছরে সেখানে অবস্থানকারী মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের সমর্থনপুষ্ট সেনারা হামলা চালিয়েছে, ফলে তাদের উপরও পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারা। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র জর্ডানে কয়েকশো মার্কিন প্রশিক্ষক অবস্থান করছেন। তারা বছর জুড়ে ব্যাপক মহড়ারও আয়োজন করে থাকেন। কাতার ও আরব আমিরাতে মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সেনা রাখা হয়েছে, আর দেশ দুটি সেনাদের প্রশিক্ষণ দেন। দেশ দুটিতে মার্কিন সেনা রাখার আরেকটি উদ্দেশ্য হলো অঞ্চলটি সামরিক কোনো অভিযানের প্রয়োজন হলে তাদের সহায়তা নিতে পারে। ট্রাম্প গত মাসে ইয়েমেনের হুতিদের উপরও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এইসব বোমা হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটি থেকে উড্ডয়ন করেছে। তবে কোন কোন দেশ থেকে এইসব উড়োজাহাজ উড্ডয়ন করেছে তা প্রকাশ করা হয়নি। তবে এবার যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ ব্যবহার করতে না দেয় তাহলে বড় বিপদেই পড়বে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, নাগরিক।
কাতার গেট নামের একটি দুর্নীতি মামলা এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গলার ফাঁস হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন এবার নেতানিয়াহুকে বড় ধরনের বিপদে পড়তে হবে এবং শাস্তির আওতায়ও আসতে হবে। নেতানিয়াহু নিজেই বুঝেছেন তিনি এই দুর্নীতি মামলায় ফেঁসে যেতে পারেন, যে কারণে তড়িঘড়ি করে এই মামলার তদন্তকারী কর্মকর্তা দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেন। আর এই ঘটনার পরেই প্রশ্ন তৈরি হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী কি দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করতে পারেন? এই প্রশ্নে 8 এপ্রিল ইসরায়েলের সর্বোচ্চ আদালত শুনানি করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত এর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেন। তবে সুপ্রিম কোর্ট সে সিদ্ধান্ত 20 এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছেন। ইসরায়েলের আদালত বলেছেন এই সময়ের মধ্যে সরকারকে দেশের স্বাধীন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বারকে বরখাস্তের বিরোধিতা করেছেন, কারণ তিনি মনে করেন এই বরখাস্তের ঘটনার সঙ্গে নেতানিয়াহুর স্বার্থের সংঘাত আছে। এটা সাধারণত এক ধরনের সাংবিধানিক সংকট তৈরি করতে পারে, কারণ নেতানিয়াহু ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন আদালতের বিরূপ রায় হলেও তিনি তা মানবেন না। তবে পরিস্থিতি একটু জটিল, কারণ 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা সম্পর্কে শিন বেত আগে থেকে কোনো সতর্কতা দিতে না পারায় বারকে বরখাস্ত করার যৌক্তিকতা আছে। বার নিজেও তার ব্যর্থতা স্বীকার করেছেন এবং পুরো ঘটনায় তদন্তের জন্য একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি তুলেছেন। কিন্তু নেতানিয়াহু নিজে যাতে দায়ী না হন সেজন্য তিনি এই তদন্ত কমিশনের বিরোধিতা করেছেন। এছাড়াও রোনেন বার অভিযোগ করেছেন নেতানিয়াহু তাকে চাপ দিয়েছিলেন যেন আদালত তার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেন। তাই একদিকে যেমন বারকে বরখাস্ত করার কিছু যৌক্তিক কারণ আছে, অন্যদিকে আছে স্বার্থের সংঘাতের প্রশ্ন। সবচেয়ে বড় বিতর্কিত বিষয় হলো কাতার গেট নামের একটি দুর্নীতির ঘটনা, যেটির তদন্ত করেছিলেন রোনেন বার। এই মামলায় নেতানিয়াহুর ঘনিষ্ঠ কিছু সহযোগীর বিরুদ্ধে ঘুষ নেওয়া ও গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আছে। আর এই তদন্ত শুরুর পরপরই নেতানিয়াহু বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। সংক্ষেপে কাতার গেট মামলার মূল বিষয় হলো নেতানিয়াহুর 2 ব্যক্তিগত সহযোগী ইয়োনাতান উরিখ ও এলি ফ্যান্ডস্টেইন কাতারের কাছ থেকে ঘুষ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তারা নাকি ইসরায়েলি মিডিয়া এমন কিছু বিবৃতি ফাঁস করতেন যা কাতারের ভাবমূর্তি উজ্জ্বল করে। আরেক সহযোগী, যিনি এখন সার্বিয়ায় চলে গেছেন, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। জেরুজালেম পোস্টের প্রধান সম্পাদক এই মামলায় মধ্যস্থতাকারী হিসেবে সন্দেহভাজন। এছাড়া এক ব্যবসায়ী স্বীকার করেছেন তিনি আমেরিকার একজন কাতারি লবিস্টের কাছ থেকে টাকা নিয়ে ফ্যান্ডস্টেইনের হাতে দিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে যেসব তথ্য ফাঁস হয় অনেক সময় তা নেতানিয়াহুর পক্ষ থেকে ফাঁস হয় বলে ধারণা করা হয়, কারণ অতীতেও তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষতিগ্রস্ত করতে গোপন তথ্য ফাঁস করেছেন। যদিও এই কাতার গেট বিষয়ে নেতানিয়াহু সরাসরি জড়িত ছিলেন এমন প্রমাণ নেই, তবে তিনি স্বীকার করেছেন তার নির্দেশেই উরিখের মাধ্যমে কিছু তথ্য ফাঁস হয়েছিল। তবে ইসরায়েলে কাতারের টাকার অর্থ ভিন্ন। 2018 সাল থেকে নেতানিয়াহু সরকারের স্পষ্ট অনুমোদনে কাতার সরকার গাজার হামাস শাসনকে টিকিয়ে রাখার জন্য প্রতি মাসে $30 মিলিয়ন পাঠাতো। এই অর্থ সুটকেসে করে আনা হতো যাতে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া যায়। এইসব টাকা সরকারি কর্মচারীদের বেতন ও সামাজিক কল্যাণ ভাতা দিতে ব্যবহৃত হতো। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীরা এইসব অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তারা জোর দিয়ে বলেছেন কাতার কোনো শত্রু রাষ্ট্র নয়, অর্থাৎ এতে বিশ্বাসঘাতকতার কোনো প্রশ্ন আসে না। তারা এটাও উল্লেখ করেন ইসরায়েলের আইনে শুধু সরকারি কর্মচারীরাই ঘুষ নেয়ার অভিযোগে অভিযুক্ত হতে পারেন, আর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত সহযোগীরা আইনত সরকারি কর্মচারী নন। তারা এটাও যুক্তি হিসেবে আনতে পারেন ইসরায়েলি গণমাধ্যমও এই গোপন তথ্যগুলো নির্দ্বিধায় ছাপিয়ে সমানভাবে দায়ী। এখন দুই পক্ষ স্পষ্টভাবে মুখোমুখি। বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন নেতানিয়াহুর সরকার মিলিয়ন মিলিয়ন মানুষের অধিকার রক্ষা করছে, যাদের গণতান্ত্রিকভাবে ব্যালট বাক্সে দেয়া সিদ্ধান্ত কিছু অহংকারী ও বাস্তব বিচ্ছিন্ন বিচারকেরা কেড়ে নিতে চাইছেন। অথচ জনমত জরিপ বলছে 63% ইসরায়েলি দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং তারা সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল ও শিন বেতকে নেতানিয়াহুর সরকারের চেয়ে দ্বিগুণ বেশি বিশ্বাস করে।